আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 12 পর্যন্ত এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের এপিসোড দেখেননি তারা কমেন্টে থাকা লিংক থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ইউয়ানের সঙ্গে ঝগড়া করার জন্য লিং সেখানে পৌঁছে যায়। তবে ইউয়ান তার সঙ্গে ঝগড়া করার মুডে ছিল না। সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। লিং বলে সে যেন মোজিয়াওকে না জানিয়ে তাকে সঙ্গে করে ওই জায়গায় নিয়ে যায়। তখন ইউয়ান রাজি হয়ে যায়। এদিকে মোজিয়াও ফেং এর কাছে গিয়েছিল। সে দরজার বাহিরে থেকে ফেংকে বলছিল ফেং যেন তার উপরে রাগ না করে। সে একটু কাজে যাচ্ছে। তার ফেভারিট রাইস বল সে জিসুকে দিতে বলেছে। যদি তার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সে যেন তাদেরকে বলে। এমনকি সে তাকে ঠিকমতো মেডিসিনও নিতে বলে। এসব বলে যখন সে চলে যাচ্ছিল তখন বুঝতে পারে ফেং কোনো রেসপন্স করছে না। যখন সে রুমের ভেতরে যায় তখন দেখতে পায় ফেং কোথাও নেই। আসলে ফেং তার অবহেলা সহ্য করতে পারেনি। সে মনে করেছে মোজিয়াও হয়তো তাকে পছন্দ করে না, সে তাকে বিরক্ত মনে করছে। এজন্য সে নিজে থেকেই তাদের মাউন্টেন ছেড়ে চলে যাচ্ছিল। যাওয়ার পথে সে পায়ে আঘাত পায় আর সেখানেই বসে পড়ে। অন্যদিকে মোজিয়াও তাকে পুরো মাউন্টেনে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখনই ফেং এর কাছে থাকা সেই টোকেনের মাধ্যমে সে মোজিয়াওকে বলে আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। এরপর থেকে তোমাকে আমি আর একটুও জ্বালাতন করব না। তবে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আমাকে এত ভালোভাবে রাখার জন্য, এত প্রায়োরিটি দেওয়ার জন্য। এখানে থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক বই পড়েছি। এখন আমি বুঝতে শিখেছি যে আমার জন্য তোমার অনেক অসুবিধা হয়, এজন্য আমি চলে যাচ্ছি। তার এইসব কথা শুনে মোজিয়াও তার কাছে উড়ে চলে যায়। এরপর সে তাকে বলে তুমি কোথায় যাচ্ছ, কোথাও তুমি যেতে পারবে না। ফেং তখন কান্না করে বলে আমি না গেলে তোমারই তো সমস্যা। ফেং পায়ে ব্যথা পেয়েছিল জন্য সে হাঁটতেও পারছিল না, তাই মোজিয়াও তাকে কোলে করে নিয়ে যেতে চায়। আর এতটুকু শুনেই তার মন ভালো হয়ে যায়। সে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। প্রাসাদে ফিরে যাওয়ার পরে তাদের কাছে একটা চিঠি আসে। ইউয়ান জানায় আইসলেকে তাদের সবাইকে ইনভাইট করা হয়েছে, সেখানে তাদের সবাইকে যেতে বলেছে। এই ইনভিটেশন লেটার পাওয়ার পরে মোজিয়াও তাদের সবাইকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। যেহেতু তারা দূরে যাচ্ছে এজন্য মোজিয়াও ফেংকে বলে তার কাপড় চেঞ্জ করে আসতে। আর ইউয়ান তার বান্ধবী লিংকেও বলে অন্য একটা পোশাক পরে আসতে। ফেংকে অনেকবার কাপড় চেঞ্জ করানো হয়, কিন্তু ইউয়ানের কোনোটা পছন্দই হচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে ছেলে সাজিয়ে নিয়ে আসা হয় আর এটা পছন্দ হয়। ততক্ষণে লিংও সেখানে ড্রেস আপ করে চলে এসেছিল। মানে এটা তাদের দুজনের জন্য ফর্মাল গেট আপ ছিল। এরপরে তারা সবাই মিলে একসঙ্গে আইসলেকের উদ্দেশ্যে জাহাজে করে রওনা দেয়। জীবনে প্রথমবার জাহাজে উঠে তো ফেং ভীষণ খুশি ছিল। এখন তারা সবাই মিলে ঠিক করছিল কে কোন রুমে থাকবে। লিং এখানে বলছিল তার জন্য একটা আর ফেং এর জন্য একটা আলাদা রুম দিতে। মোজিয়াও আর ইউয়ান যেন একসঙ্গে থাকে। এটা শুনে তো ইউয়ান অনেক বেশি রেগে যায় আর বলে আমরা দুইজন কেন এক রুমে থাকবো, তোমরা দুইজন এক রুমে থাকো। তাদেরকে ঝগড়া করতে দেখে ফেং বলে কোনো ব্যাপার না, এত ঝগড়া করো না, আমি না হয় মোজিয়াওয়ের সঙ্গে থাকবো। তার এই কথা শুনে তারা সবাই একদম শকড হয়ে যায়। অবশ্য এতদিনে তারা সবাই বুঝে ফেলেছে যে সে একটা গাধা। শেষ পর্যন্ত তারা দুইজন এক রুমে থাকতে রাজি হয়ে যায়। আর এখানে খুনসুটি করতে করতে তাদের দুজনের মধ্যে একটু বন্ধুত্বও হয়ে যায়। মোজিয়াও তার সার্ভেন্টের মাধ্যমে একটা অস্ত্র আনিয়েছিল। সে এটা নিজের জন্য নয় বরং ফেং এর জন্য আনিয়েছিল। আর এটা সেই অস্ত্র ছিল যেটা ফেং ছোটবেলায় ব্যবহার করত, কিন্তু এটা দেখে ফেং একদমই চিনতে পারে না। রাতে যখন তাদের জাহাজ প্রায় আইসলেকের কাছাকাছি চলে এসেছিল, দূর থেকে সেই মুখোশধারী মেয়েটা তাদেরকে দেখছিল। মোজিয়াওয়ের মনে হয় কেউ তাদেরকে দেখছে, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পায় না। সে উকি দিয়ে ফেং এর ঘরে সেই অস্ত্রের দিকে তাকায় আর ফেং এর দিকে তাকায়। আগের কথা মনে করে সে এখন ভাবতে থাকে ফেং নামের এই মেয়েটি কি আসলেই সেই মেয়ে যার সঙ্গে তার ছোটবেলায় দেখা হয়েছিল। পরদিন সকালে ইউয়ান লিং এর জন্য একটা গিফট নিয়ে যায়। লিং দেখতে পায় সেটা একটা বিশাল বড় পোকা। সে তো ভয়ে ওখানে থেকে দৌড়ে পালায়। তখন জিমু নামের সার্ভেন্ট এসে তাকে বলে মেয়েদেরকে এরকম পোকা গিফট করতে হয় না, তাদেরকে ফুল, বিড়াল এরকম কিউট কিউট জিনিস উপহার দিতে হয়। মোজিয়াও এসে যখন এসব কিছু জানতে পারে তখন সেও বলে যে সে ঠিকই বলেছে। সেই দিন জাহাজ থেকে তারা তিনজন দেখতে পায় দূরে কয়েকজন লোকেরা ফিনিক্স ফেদার নিয়ে লড়াই করছে। তখন সেখানে মোজিয়াও যায় আর ফিনিক্স ফেদার ডিক্রি ছিনিয়ে নেয়। সে তাদেরকে রিকোয়েস্ট করে বলে এটা সে নিজের কাছে রাখবে আর এটার আসল মালিককে খুঁজে দেবে। যেহেতু তারা তার ব্যাপারে জানতো এই জন্য বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। জাহাজে ফিরে যাওয়ার পরে সে এটা ফেংকে গিফট করে দেয়। সে এটা জানতে চাইছিল যে ফেং কি আসল লিংজিউ কি না। সেই দিন রাতে তাদের জাহাজে হামলা করা হয়, কিন্তু জাহাজে তারা কাউকেই খুঁজে পায় না, কারণ মোজিয়াও এটা আগেই বুঝতে পেরেছিল আর নৌকা নিয়ে রওনা দিয়েছিল। যখন তারা সবাই শহরে পৌঁছে যায় তখন ফেং এর কেন যেন এই শহর চেনা চেনা লাগছিল। সে বলছিল আমরা কি এর আগেও এখানে এসেছি। এমনকি সেখানে থাকা হেভেনলি মেনশন নামে একটা মেনশন দেখেও সে থমকে যায়। তার এইসব কাণ্ড দেখে মোজিয়াও একটু অবাক হয় আর তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তোমার কি মনে পড়েছে, কিন্তু ফেং এর কিছুই মনে পড়ে না। এজন্য সে নিজেও অনেক কনফিউজড ছিল। এখন তারা সবাই মিলে একটা হোটেলে চলে যায় আর সেখানে থাকা সবগুলো রুম বুক করে নেয়। মোজিয়াও বারবার সেই ফিনিক্স ফেদারের দিকে তাকাচ্ছিল যেন এটা অনেক গুরুত্বপূর্ণ আর সে কারোর জন্য অপেক্ষা করছে। সেই দিন রাতে সব মেয়েরা শহরের মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। ফেংও সেখানে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে অনেক বেশি আকৃষ্ট
হয়। এখন হেভেনলি প্যালেস নামক সেই প্যালেস দেখানো হয়। সেখানে থাকা মন্ত্রী অনেক বছর থেকে তাদের রানীর অপেক্ষায় ছিল। তখনই সেখানে লিং জিয়াও চলে আসে। তাকে দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অনেক বছর থেকে তারা তার অপেক্ষায় ছিল। তার বাবা মারা যাওয়ার পর থেকে তাদের এই আসন এখনো খালি পড়ে আছে। তারা সবাই তাকে ওয়েলকাম করে। লিং জিয়া এখন শুধু তাদেরকে বলে সবার প্রথমে সে তার বাবার খুনিকে মারতে চায়, তারপরে সে শান্তি পাবে। 10 বছর আগে সেই মাস্টার তো মারা গিয়েছে, কিন্তু তার শিষ্য মো জিয়াও এখনো বেঁচে আছে। এখন তারা সবাই তার এই হুকুম পালন করে। অন্যদিকে গভীর রাতে মো জিয়াওকে দেখি সে বসেছিল, আর তার সঙ্গে সেখানে লিং জিয়া দেখা করতে আসে। মো জিয়াও তাকে দেখে বলে, তাহলে শেষ পর্যন্ত তুমি এলে, তোমার জন্য অনেক অপেক্ষা করেছি আমি। তখন সে ওই ছোটবেলার ফেং লিং জিউয়ের মতো কথা বলতে থাকে। এটা শুনে মো জিয়াও তাকে জিজ্ঞাসা করে সে কি আসল নাকি নকল। লিং জিয়া এবার তাকে আঘাত করলে সে বুঝে যায় যে এই মেয়েটা হয়তো আসল। সে তাকে বোঝানোর চেষ্টা করে সে তার বাবার খুনি নয়, বরং সেদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তারপরও লিং জিয়া তার কোনো কথাই শোনে না। তারা দুজন লড়াই করতে থাকে। এক পর্যায়ে লিং জিয়া তাকে আঘাত করে, আর তার ঘাড়ে থাকা ফিনিক্স ফেদারের চিহ্ন মো জিয়াও দেখতে পায়, আর সে শিওর হয়ে যায় এইটাই সেই মেয়ে। সেখানে তার বন্ধুরা এলে লিং জিয়া সেখানে থেকে পালিয়ে যায়। এবার তারা সবাই মিলে ফেংকে খুঁজতে শুরু করে। এদিকে লিং জিয়া যাওয়ার সময় যখন ফেংকে দেখতে পায় তখন সে ফেংকে আঘাত করে, কিন্তু সেই একই আঘাত তার দিকেও লাগে। এজন্য ভয়ে সে ওখানে থেকে পালিয়ে যায়। এখন মো জিয়া আর তার বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে মো জিয়াও তাকে খুঁজে পায়। তার মন একটু খারাপ ছিল, কারণ মো জিয়াও তাকে একাই ছেড়ে দিয়েছে। তখন তার মন ভালো করার জন্য মো জিয়াও তাকে কোলে করে নিয়ে যেতে থাকে। তখন তো সে অনেক খুশি হয়ে যায়। এদিকে লিংজির সঙ্গে ডিমন কিং এর সার্ভেন্ট দেখা করতে আসে। সে তাকে মো জিয়াওর সঙ্গে বেশি ফাইট করতে বারণ করে, কারণ তার আঘাত লাগলে ডিমন কিং এরও সমস্যা হয়। লিং জিয়া তাকে বলে, তোমার ডিমন কিংকে গিয়ে বলে দাও সে আমাকে কন্ট্রোল করতে পারবে না, আমি আমার মতোই চলবো। আর তোমরা আমার মতো কপি সেই ফেং নামের মেয়েকে বানিয়ে রেখেছো, ওটাই তোমাদের আসল হাতিয়ার, তাই না? তখন সে বলে, এটা ভেবে তোমার কোনো কাজ নেই, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন লিং জিয়া সেখানে তার লুকিয়ে থাকা সার্ভেন্টকে বের করে নিয়ে আসে। সে তাকে বলে, তুমি আমাকে সন্দেহ করছো নাকি? তখন সেই লোকটা বলে, না, আমি এমনি আপনার উপরে নজর রাখছিলাম, আপনার কোনো বিপদ যেন না হয় সেজন্য। লিং জিয়া তার কাঁধে হাত রেখে বলে, আমি যা বলবো শুধু তাই করো, এত ভাবনা চিন্তা করতে হবে না। সে চলে যাওয়ার পরে সার্ভেন্ট অনেক বেশি অবাক হয়ে ভাবতে থাকে, ছোটবেলায় তো লিং জিয়ার ভেতরে একটা অদ্ভুত বরফের পাওয়ার ছিল, যার কারণে সে কাউকে স্পর্শ করতে পারতো না, আর এখন সে স্পর্শ করতে পারছে। এজন্য তার সন্দেহ হয়, আর এই মেয়েটি তাদের আসল মালিক কিনা এই বিষয়ে চিন্তায় পড়ে যায়। সেদিন রাতে মো জিয়াও যখন ফেংকে কোলে করে নিয়ে বাড়ি ফিরে, এটা দেখে তো লিং এর একদমই ভালো লাগে না। পরদিন সকালে আবার মো জিয়াও আঘাত পেয়েছে এটা শুনে সে তার আঘাতের স্থানে কিস করতে থাকে। এটা দেখে ফেং এর আরো বেশি রাগ হয়। এরপরে এখন তারা সবাই মিলে আইস লেকের উদ্দেশ্যে যাচ্ছিল। জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় কিছু লোকেরা তাদের উপরে অ্যাটাক করে দেয়। তখনই লিং জিওয়ের সেই সার্ভেন্টটা লুকিয়ে ফেং এর গলায় থাকা ফিনিক্স পালকের সেই চিহ্নটা দেখে ফেলে। যদিও লিং জিওয়ের কথা মতো তাদেরকে পথে আটকানোর কথা ছিল, কিন্তু সেই সার্ভেন্ট সন্দেহবশত তাদের সবাইকে ছেড়ে দেয়। আর সে আবারও ভাবতে শুরু করে যে এই দুইজনের মধ্যে আসলে তাদের আসল মালিক কে। এদিকে তারা সবাই প্রথমে একটা লাইব্রেরিতে যায়, যেখানে সব গণ্যমান্য ব্যক্তিরা ছিল। ইউয়ান তাদের সবাইকে ফিনিক্স ফেদারের লোভ দেখিয়ে পেছনে নিয়ে চলে যায়। আর এই ফাঁকে মো জিও আর তার সঙ্গীরা সেই লাইব্রেরিতে থাকা গুপ্ত দরজা দিয়ে আইস লেকে প্রবেশ করে। সেই মানুষগুলো যখন জানতে পারে ইউয়ান তাদের সঙ্গে মজা করছিল, তখন তারা আইস লেকের দিকে দৌড়ে যেতে থাকে। তাদের সঙ্গে লিংও যায়, কিন্তু সে ফেংকে সঙ্গে নেয় না। সবাই চলে যাওয়ার পরে ফেং এর সঙ্গে সেই লোকটা দেখা করতে আসে। অন্যদিকে মো জিও তার কাছে থাকা সেই ফিনিক্স ফেদার দিয়ে আইস লেকের সেই ট্রেজারের গেট বন্ধ করে দেয়, যে কারণে সেখানে থাকা সবাই অনেক বেশি রেগে যায়, কারণ তারা এখন সেই আইস লেকের ভেতরে থাকা মূল্যবান সম্পদ উদ্ধার করতে পারবে না। মো জিও তাদেরকে বুঝিয়ে বলে, এই আইস লেকের গেট দিয়ে ফিনিক্স ফেদারের সাহায্যে শুধুমাত্র একটা মানুষই ভেতরে প্রবেশ করতে পারবে, আর তাদের এই সব মানুষের লোভের কারণে হতে পারে এটা সব মানুষের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এসব কিছু বলে সে ওখানে থেকে বেরিয়ে চলে আসে। প্রাসাদে ফিরে আসার পরে মো জিয়াও লিংকে জিজ্ঞাসা করে ফেং কোথায়। লিং তখন বলতে পারে না যে ফেং কোথায় আছে। তখন সে রেগে তাকে বলে, তোমাকে একটা কাজ দেওয়া হয়েছিল, সেটাও ঠিক মতো করতে পারো না। তার বকা খেয়ে লিং এর অনেক খারাপ লাগে, আর সে কাঁদতে কাঁদতে ওখানে থেকে চলে যায়। মো জিয়াও এখন তার অনেক পাওয়ার ব্যবহার করার কারণে বেশ অসুস্থ ছিল। এই জন্য তার বন্ধুরা তাকে রেস্ট করতে বলে, আর ফেংকে খুঁজে নিয়ে আসার দায়িত্ব তারা নিয়ে সেখানে থেকে চলে যায়। মো জিয়াওয়ের খারাপ ব্যবহারের কারণে লিং সেখানে বসে বসে কান্না করছিল। ইউয়ান সেখানে যায় আর তাকে সান্ত্বনা দেয়। এখন তারা দুইজনই ঠিক করে যে তারা ফেংকে খুঁজে বের করবে। সবাই তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ফেংকে দেখতে পাই, সেই লোকটা যখন তাকে আঘাত করে তখন ফেং প্রচন্ড রেগে যায়। তার আইস পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়, আর এটা দেখে লোকটা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই লিং জিও এসে তাকে নিয়ে যায়।
লিংজিও আবারও তাকে সাবধান করে বলে সে যেন তাকে সন্দেহ না করে। লোকটা তখন তাকে বলে, কিন্তু আপনাদের দুজনের কাঁধে একই রকম মার্ক কিভাবে আছে, আর তার মধ্যে আপনার ছোটকালের মতো ওই একই রকম আইস কার্স কিভাবে এলো? তখন সে তাকে বলে সে শুধুমাত্র আমার একটা ছোট্ট অংশ, তার মাধ্যমে আমি মো জিয়াওকে দ্রুত মারতে পারবো, তাই আমার উপরে সন্দেহ না করে নিজের কাজ করো। ফেং যখন জ্ঞান হারিয়ে পড়েছিল, লিংজিউ তখন তাকে সঙ্গে করে নিয়ে যায় আর ইউয়ানকে একটা বার্তা পাঠায় যদি ফেংকে পেতে চায় তাহলে যেন আইস লেকের গেট খুলে দেয়। লিংজিউ এখন ফেংয়ের ওপরে প্রচন্ড রেগে যায়, সে তাকে আঘাত করতে শুরু করে। ফেংও তখন তার সঙ্গে লড়াই করছিল। ফেংও এখানে খেয়াল করে ওই মেয়েটির কাঁধে তার মতো একই চিহ্ন, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। লিংজিউ তাকে অনেক বেশি হিংসে করে, সে তাকে মারতে চায়। তখনই সেখানে ডিমন কিং এর সার্ভেন্ট এসে ফেংকে অজ্ঞান করে দেয়। সে তাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে বলে এরপরে যদি আর সে কখনো ফেংকে আঘাত করার চেষ্টা করে তাহলে ডিমন কিং তাকে একেবারে গায়েব করে দেবে। অন্যদিকে ইউয়ান গিয়ে মো জিয়াওকে সেই চিঠি দেখায়। এটা দেখে সে আইস লেকে চলে যায়, যেখানে বাকি সবাই চলে আসে আর তাকে আইস লেকের গেট খুলে দিতে বলে, নয়তো তারা ফেংকে মেরে ফেলবে। এটা শুনে মো জিয়াও ভীষণ রেগে যায়, সে তাদের উপরে তরোয়াল তাক করে। তার বন্ধুরাও তাকে সাহায্য করছিল। তখনই লিং এর উপরে একজন আঘাত করলে তার সামনে ইউয়ান চলে আসে আর আঘাতটা তার গায়ে লাগে। লিংজি সেখানে এসে মো জিয়াওকে বলে, ফেং নামে সেই মেয়েটিকে তুমি এত বেশি পছন্দ করো, তাহলে তোমাকে দুইটা অপশন দিচ্ছি, হয় তাকে বাঁচাও আর নয়তো তোমার মাতৃভূমিকে বাঁচাও, যে কোনো একটা চুজ করে নাও। মো জিয়াও তখন বলে তুমি প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো, তারপরেও ফেংকে ছেড়ে দাও আর এখানকার গেটও আমি খুলবো না। লিংজিয়া বলে তার যদি এতই শখ থাকে তাহলে যেন তার পিছনে পিছনে আসে। মোজিয়া তখন তার পিছু পিছু চলে যায়। লিং এর মন খারাপ হয়েছিল কারণ সেই পানিতে তার ঘন্টা পড়ে গিয়েছে। ইউয়ান বিষয়টা খেয়াল করে। এরপরে তারা সবাই মাউন্টেনের প্রাসাদে ফিরে যায়। জিসু এখানে অনেক বেশি চিন্তিত হয়ে যায় মো জিয়াও বিপদে আছে এটা ভেবে। অন্যদিকে লিংজিও মো জিয়াওকে আটকে ফেলে আর তাকে বলে এখন তোমাকে আমি দেখাবো আমি কতটা কষ্ট সহ্য করেছি। মো জিয়াও বারবার ফেং এর কথাই জিজ্ঞাসা করছিল যে সে কোথায়, তাকে ছেড়ে দিতে। লিংজিয়া তাকে বলে তুমি আসলে তাকে পছন্দ করো এটা ভেবে যে সে তোমার ছোটবেলায় হারিয়ে যাওয়া লিংজিয়া, তাই না? কিন্তু তুমি ভুল, আসল লিংজিয়া হলাম আমি, সে নয়। মোজিয়াও বলে আমি এটা কিভাবে বিশ্বাস করব যে তুমি আসল? তাহলে তুমি আমাকে বলো সেই দিন তুমি কিভাবে বেঁচে গিয়েছিলে। তখন লিংজিয়া বলে সেই দিন আমি পাহাড় থেকে নিচে পড়ে অনেক বেশি আহত ছিলাম, তারপর থেকে আমি এখন পর্যন্ত ধুকে ধুকে মরছি। আমি শুধুমাত্র এটা ভেবে বেঁচে আছি যে একদিন তোমাকে পাবো আর আমি মেরে ফেলবো। এটা বলেই সে তাকে একটা অদ্ভুত দরজার ভেতরে ঢুকিয়ে দেয়, যেখানে শুধু ফেংয়ের চিৎকার শোনা যাচ্ছিল আর এটা শুনে সে অনেক বেশি আহত হচ্ছিল। এদিকে লিং ইউয়ানের যে আঘাতপ্রাপ্ত ক্ষত আছে সেখানে ক্ষত ঠিক করার জন্য মলম লাগিয়ে দিচ্ছিল। তার এমন কেয়ার দেখে ইউয়ানের বেশ ভালোই লাগছিল। বেশ কয়েক ঘন্টা পরে লিংজিয়া এখন মো জিয়াওকে বের করে নিয়ে আসে। মো জিয়াও তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে ফেংকে ছেড়ে দেওয়ার জন্য, আর সে যদি তাকে মারতে চায় এখনই যেন মেরে ফেলে। কিন্তু লিংজিয়া বলে তার মন এখনো ভরেনি, সে তাকে টর্চার করবে, তারপর যখন তার মন ভরে যাবে তখন তাকে মেরে ফেলবে। তখনই সেখানে ডিমন ক্ল্যানের দুইজন মহিলা চলে আসে। তারা মো জিয়াওকে উদ্ধার করতে চাইছিল কারণ তার কাছে সেই ফেদার ছিল যেটার মাধ্যমে তারা আইস লেকের গেট খুলতে পারবে। এজন্য লিংজিয়ার সঙ্গে তাদের ফাইট হয়। এই সময় মো জিয়াও নিজের বাঁধন খুলে ফেলে, সে লিংজিয়াকে বাঁচায় আর সেখানে থেকে নিয়ে চলে যায়। বাহিরে এসে সে মো জিয়াওকে আবারও আঘাত করতে চাইলে চামিয়াং তাকে বাধা দেয় আর সে ওখানে থেকে পালিয়ে যায়। সে চামিয়াং এর উপরে অনেক রেগে তাকে বলে তুমি বারবার আমার কাজে কেন বাধা দিচ্ছ? সে তখন বলে ডিমন কিং তোমাকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এদিকে লিং ইউয়ানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে সে জঙ্গলে গিয়ে ইউয়ানকে দেখতে পায়। ইউয়ান আসলে তার জন্য পানি থেকে সেই ঘন্টা উদ্ধার করতে গিয়েছিল। যখন সে এই ঘন্টাটা তার হাতে দেখে তখন তো ভীষণ খুশি হয়ে যায় আর তার প্রতি ধীরে ধীরে লিং এর ভালো লাগা শুরু হয়। এদিকে চামিং ডিমন কিং এর কাছে লিংজিয়াকে নিয়ে আসে। তখন ডিমন কিং তাকে শাসন করে। সে বলে ফেং তোমার থেকে বেশি স্পেশাল, এটা মনে রেখো, আর আমি যেটা বারণ করেছি এরপর থেকে আর এসব কিছু করবে না। এটা বলে সে তাকে আঘাত করে আর ছেড়ে দেয়। পরদিন সকালে ডিমন কিং এর কথা মতো সে ফেংকে ছেড়ে দেয়, কিন্তু আইস লেকের গেট খুলে দেয়, যার কারণে সেখানে থাকা সব মানুষেরা লড়াই করতে শুরু করে এই আইস লেকে যাওয়ার জন্য। এসব কিছু দেখে মো জিয়াও তাদের সঙ্গে লড়াই করে কিন্তু আটকাতে পারছিল না। ফেং তখন তাকে সাহায্য করে আর সে তার আইস পাওয়ারের মাধ্যমে সবাইকে বরফ করে দেয়। এমনকি লিংজিয়াও তার সঙ্গে লড়াই করে পারেনি। এসব কিছু দেখে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায় আর ভয়ে সেখানে থেকে চলে যায়। মো জিয়াও তখন ফেংকে নিয়ে প্রাসাদে ফিরে যায়। এদিকে ডিমন কিং জিকে হাজির করে। জি তার অগোচরে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই আইস লেকে গিয়ে স্টোন চুরি করতে চেয়েছিল। এটা জেনে ফেলার পরে ডিমন কিং তাকে শাস্তি হিসেবে কারাগারে প্রেরণ করে। এরপরে জি এর সার্ভেন্ট একদম একা হয়ে যায়, তাই সে ডিমন কিং এর কাছে রিকোয়েস্ট করে আর বলে সে এখন থেকে তার সঙ্গেই থাকবে, তার সেবা করবে। ডিমন কিং যেন তাকে অনুমতি দেয়। তখন ডিমন কিং তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে ফেং এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। মো জিয়াও তাকে পাওয়ার দিচ্ছিল। সারা রাত ধরে তাকে পাওয়ার দেওয়ার পরেও তার কোনো উন্নতি চোখে পড়ে না। এভাবেই প্রায় 3 দিন কেটে যায়, কিন্তু তারপরেও মো জিয়াও তার রুম থেকে বের হয় না। এজন্য তার বন্ধুরা আর তার সার্ভেন্টরা চিন্তা করছিল
3 দিন পরে যখন সে বাইরে বেরিয়ে আসে তার অবস্থা খুবই খারাপ ছিল। তখনই সেখানে ডিভাইন হিলার বিজু চলে আসে। তিনি মোজিয়াওকে একটা জাদুকরি ঔষধ খাইয়ে দেন, যার কারণে মোজিয়াও অনেকটাই সুস্থ হয়ে যায়। ইউয়ান এই ডাক্তারকে নিয়ে এসেছিল কারণ সে তাদের শহরের বেস্ট ডাক্তার। তাকে এখন ফেং এর কাছে নিয়ে যাওয়া হয় ফেংকে ঠিক করে দেওয়ার জন্য। তিনি ফেংকে চেক করে জানান এটা অনেক মারাত্মক একটা অসুখ, এটা ঠিক করতে হলে তার বেশি টাকা লাগবে। ইউয়ান তখন তাদের ডিল অনুযায়ী তাকে 2 পট ওয়াইন দেওয়ার বদলে 3 পট ওয়াইন দিতে চায়, যার কারণে ডাক্তার বিজু তো অনেক বেশি খুশি হয়ে যায় আর রাজিও হয়ে যায়। মোজিয়াও এখন সবাইকে রুম থেকে বের করে দেয়। ডাক্তার যখন তাকে চেক করতে যায় তখন চমকে যায়। তিনি বলেন ফেং এর যে কোল্ড অসুখ হয়েছে এটা কেউ ঠিক করতে পারবে না। এটা বলে যখন ডাক্তার বিজু চলে যাচ্ছিল তখন সে ডাক্তার বিজুকে অনেক বেশি রিকোয়েস্ট করে বলে আপনি তো তাকে এর আগেও একবার বাঁচিয়েছেন, আবারও বাঁচাতে পারবেন। সে এখন ডাক্তারকে জিজ্ঞাসা করে সে কি আসলে ফেং লিংজিউ নাকি অন্য কেউ। ডাক্তার তখন কনফার্ম করে বলে যে সেই হলো আসল ফেং লিংজিউ। এটা শুনে মোজিয়াও এবার নিশ্চিন্ত হয় আর অনেক ইমোশনালও হয়ে পড়ে। তাই এখন সে ফেংকে বাঁচানোর জন্য যে কোনো মূল্য দিতে রাজি ছিল। সে ডাক্তারকে এত সুন্দর করে কনভিন্স করে যে ডাক্তার এবার সত্যি সত্যি ফেংকে চিকিৎসা দিতে রাজি হয়ে যায়। মোজিয়াও তো তখন অনেক খুশি হয়ে যায় আর এরপর থেকেই সে ডাক্তারের শেখানোর টেকনিকে ফেংকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। সে নিজের জি পাওয়ার ফেং এর ভেতরে ট্রান্সফার করে, এমনকি বরফের পাহাড় বেয়ে ওপরে উঠে জড়িবুটি উদ্ধার করার জন্য। আর এটা উদ্ধার করাটা এতটাও সহজ ছিল না, তারপরেও সে অনেক কষ্টে এটা উদ্ধার করে। প্রাসাদে তার জন্য সবাই অনেক অপেক্ষা করছিল। সময় কাটানোর জন্য ডাক্তারের সঙ্গে তারা খেলা করছিল এবং মজাও করছিল। অপেক্ষা করতে করতে সবাই যখন ঘুমিয়ে যায় পরদিন সকালে তখন মোজিয়াও সেই মূল্যবান পদ্মফুল নিয়ে এসে ডাক্তারকে দেয়, যেটা দেখে তো ডাক্তার অনেক বেশি খুশি হয়ে যায়। সে গিয়ে ঔষধ বানাতে শুরু করে। এখন তার বন্ধু তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে ওই ফেং নামের মেয়েটির জন্য সে এত কিছু কেন করছে। সে যেন সত্যি করে বলে ওই মেয়ের প্রতি তার কি কোনো ফিলিংস আছে। সে তাদের সবার থেকে অনেক আলাদা। ফিউচারে তাকে এই মাউন্টেন রক্ষা করতে হবে, তাই তার কোনো ফিলিংস থাকা হবে না। মোজিয়াও তখন তাকে বলে এই মেয়েটি হলো ফেং লিংজিয়াও আর তার ভেতরে যে বরফের পাওয়ার আছে এটা কোনো অভিশাপ নয়, এটা নিয়েই সে জন্মগ্রহণ করেছে। এটা শুনে ইউয়ান অবাক হয়ে বলে তাহলে আসল ফিনিক্স ডিমন কে? এই বিষয়টাই মোজিয়াও এখনো কনফার্ম করতে পারছে না। মোজিয়াও যে আসলেই ফেংকে ভালোবেসে ফেলেছে এটা জিসু শুনে ফেলে। সেদিন রাতে যখন মোজিয়াও পদ্মফুলের পিল নিজের মুখের সাহায্যে ফেংকে খাইয়ে দিচ্ছিল তখন জিসু এটা দেখে ফেলে। এই সবকিছু দেখে তার অনেক খারাপ লাগে আর সে ওখানে থেকে চলে যায়। মোজিয়াও ফেং এর পাশে বসেছিল যতক্ষণ না সে জেগে ওঠে। স্বপ্নে সে দেখছিল ছোটবেলায় তার যেই ভুলের কারণে ফেং লিংজিউ পাহাড় থেকে পড়ে গিয়েছিল এখন সে তাকে বড় হয়ে টেনে তুলছে আর তারা দুজন বন্ধু হয়ে গিয়েছে। কিন্তু পরক্ষণেই সে লিংজিউকে দেখে চমকে ওঠে, দেখতে পায় ফেং জেগে উঠেছে। তখন তো সে আরো খুশি হয়ে যায়। পরদিন সকালে যখন ফেং তার পাওয়ার প্র্যাকটিস করছিল তখন সেখানে জিসু আসে আর তাকে তার আসল পরিচয় সম্পর্কে জানিয়ে দেয়। ফেং তখন একটু অবাক হয় না, সে ভাবতে থাকে সে কি আসলেই ফেং লিংজিউ। তাদের কথার মাঝেই সেখানে লিং ফেং এর জন্য নাস্তা নিয়ে আসে। এটা দেখে জিসু সেখানে থেকে চলে যায়। এদিকে লিংজিউ তার সার্ভেন্টের কাছে যায়। সে তাকে ফিনিক্স পালক দিয়ে বলে আইসলেকে গিয়ে সেই ট্রেজার উন্মুক্ত করে দিতে আর গেট খুলে দিতে। তার হুকুম পালন করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কিন্তু সে চলে যাওয়ার পরে তার মন খারাপ হয়ে যায়, কারণ লিংজিউ এর বাবা অর্থাৎ তাদের আগের মাস্টার নিজের সারা জীবন লাগিয়ে দিয়েছিল সেই পাথরটাকে উদ্ধার করার জন্য, কিন্তু এখন কি না তার মেয়ে সেটাকে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। অন্যদিকে ফেংকে দেখি সে টেকনিক শিখছিল আর বারবার সবার বলা কথাগুলোই মনে করছিল যে সে হলো ফেং লিংজিউ, সে হলো হেভেনলি প্যালেসের মাস্টার, তার জীবনের উদ্দেশ্য আছে। এই সবকিছুই সে ভাবছিল। দূর থেকে মোজিয়াও তাকে দেখছিল। যেহেতু এখন সে সুস্থ হয়ে গিয়েছে এজন্য এখন সে ডাক্তার বিজুকে তার কথা মতো 3টা ওয়াইন আর সাথে একটা ফ্রিও দিয়ে দেয়। এই 4টা ওয়াইনের বোতল পেয়ে তো ডাক্তার বিজু অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সকালে যেহেতু আইসলেকের গেট খুলে দেওয়া হয়েছিল সেটাকে প্রোটেক্ট করার জন্য মোজিয়াও চলে যায়। তার সঙ্গে ডাক্তার বিজুও গিয়েছিল। অন্যদিকে ফেং যখন জানতে পারে মোজিয়াও বিপদে আছে তখন তার মন খারাপ হয়ে যায়। তার মন ভালো করার জন্য লিং তার সঙ্গে গল্প করছিল আর ঘুরে বেড়াচ্ছিল। তখনই হঠাৎ ফেং কোথাও যেন গায়েব হয়ে যায়। সে আর তাকে খুঁজে পায় না। এদিকে লিংজিয়া আইসলেকে চলে আসে। সে ডাক্তার বিজুকে দেখে চিনতে পারে। তখন ডাক্তার বিজু বলে তুমি আসলে কে? তখন সে বলে আমি হলাম ফেং লিংজিউ, যাকে আপনি অনেক আগে বাঁচিয়েছিলেন। এসব কিছু বলে যখন সে ডাক্তারকে আঘাত করতে যাবে ডাক্তার তখন তার পালস চেক করে, এমনকি তার কাঁধে সেই পালকের চিহ্নটাও দেখতে পায়। তখন সে অনেক অবাক হয়ে বলে এটা কিভাবে হতে পারে, একসাথে 2টা ফেং লিংজিউ কিভাবে সম্ভব। তার এই কথা শুনে ওখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।